নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা রিভিশন সিরিজের পরবর্তী অংশ আলোচনা করব। আমরা ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জিওগ্রাফি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন রিভিশন সিরিজ শুরু করেছি WBCS প্রিলিমস 2024-কে লক্ষ্য রেখে। তো আজকে আমরা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। আমরা জানি সংবিধানের পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকার নিয়ে বলা রয়েছে এবং মূল যে অংশটা সেটা রয়েছে 14 থেকে 35 নম্বরের মধ্যে। তার আগে দুটো আর্টিকেল রয়েছে, একটা হচ্ছে আর্টিকেল 12 আর একটা 13। তো এই 12 এবং 13টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, আর্টিকেল নাম্বার 12 কি বলছে না, স্টেটের ডেফিনেশন দেওয়া রয়েছে। হোয়াট ইজ স্টেট, স্টেট বলতে কি বোঝায়, রাষ্ট্র বলতে কি বোঝায়, কাকে কাকে রাষ্ট্র মধ্যে আমরা ফেলবো, সেটা কিন্তু এখানে ডিটেলে বলা আছে। তো বিষয়টা কি এবং কেন করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কিন্তু সাধারণ মানুষের অধিকার। সেই অধিকার যেন রাষ্ট্র এমনভাবে কেড়ে না নেয় যাতে করে সেই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। সেই জন্য রাষ্ট্রের ডেফিনেশন, কাদেরকে রাষ্ট্র বলে গণ্য করা হবে, সেটা কিন্তু আমাদের জানাটা খুব প্রয়োজন। এবং সেই কারণে আর্টিকেল 12 নম্বরে বলা রয়েছে যে কেন্দ্র এবং রাজ্য সরকার তো বটেই, তাদের যে সমস্ত কেন্দ্র সরকারি, রাজ্য সরকারি সংস্থা আছে সেগুলো তো বটেই, তার সাথে সাথে যে সমস্ত মানুষ বা যে সমস্ত সংস্থা যারা এই সরকারের সাথে কাজ করে থাকেন কোলাবোরেশনে, তারা হয়তো সরাসরি সরকারি নয়, সেই সমস্ত প্রতিষ্ঠানও কিন্তু স্টেটের আন্ডারে, স্টেটের ডেফিনেশনের আন্ডারে চলে আসবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই কারণে আমাদের কিন্তু আর্টিকেল নাম্বার 12 সম্পর্কে জানা দরকার। তো 12 নম্বরে এটা বলা রয়েছে, স্টেটের ডেফিনেশন দেওয়া রয়েছে। এবং 13 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। 13 নম্বরে বলা রয়েছে এমন কোনো আইন, এমন কোনো নির্দেশিকা, এমন কোনো নিয়মাবলী কেন্দ্র বা রাজ্য সরকার জারি করতে পারবে না যেটা কিনা আমাদের মৌলিক অধিকারকে রদ করে দেয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকারের বিরোধী কোনো রকম নিয়ম, আইন, কানুন কোনো কিছু আনা কিন্তু যাবে না। যদি এনে থাকে, যদি বিধানসভাতে ধরা যাক বিল পেশ হয়ে কোনো আইন পাশ হলো বা পার্লামেন্টে কোনো বিল পেশ হয়ে আইন পাশ হলো, সেটা কোনো একটা মৌলিক অধিকারের কোনো অংশ রদ করছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল বলে গণ্য হবে, সেটা পাশ হয়ে যাক, যাই হয়ে যাক না কেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সাধারণ মানুষের মৌলিক অধিকারকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সংবিধানে, যাতে করে কোনো রকম এই ধরনের অধিকার থেকে মানুষ যেন বঞ্চিত না হয়। এবং এই অধিকার যদি বঞ্চিত হয় তাহলে সরাসরি কিন্তু কোনো ব্যক্তি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও চলে যেতে পারেন যে তার মৌলিক অধিকার রদ হয়েছে। তো মৌলিক অধিকারের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্ব দেয়া হয়েছে। তো যাই হোক, তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা কিন্তু মূল জায়গাতে চলে আসব। সমান অধিকারের কথা বলা রয়েছে 14 থেকে 18 নম্বর আর্টিকেলে। এটাকে আমরা বলবো সাম্য, ছোট করে মনে রাখার জন্য। স্বাধীনতার অধিকারের কথা বলা রয়েছে 19 থেকে 22-এ, এটাকে আমরা বলবো স্বাধীনতা। তারপরে শোষণের বিরুদ্ধে 23-24, শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো শোষণ। সাম্য, স্বাধীনতা, শোষণ। এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 25 থেকে 28-এর মধ্যে, এটাকে আমরা বলবো ধর্ম। 29-30 সংস্কৃতি, শিক্ষার অধিকার, তো এটা হচ্ছে সংস্কৃতি। এবং তারপরে সাংবিধানিক উপাচার, শাসনতান্ত্রিক প্রতিবিধান, এটাকে আমরা বলবো শাসন। 32 থেকে 35। তাহলে সাম্য, স্বাধীনতা, শোষণ, ধর্ম, সংস্কৃতি, শাসন, এই 6টা মৌলিক অধিকার কিন্তু বর্তমানে আমাদের সংবিধানে রয়েছে। তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা প্রত্যেকটা মৌলিক অধিকার ডিটেলে জানবো এবং এখানে প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই আর্টিকেলগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু এই আর্টিকেলগুলো থেকে আসে। তাহলে আমরা চলে যাব আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 7টা মোট মৌলিক অধিকারের কথা আমাদের সংবিধানে প্রথমে বলা ছিল এবং তারপরে 1978-এ 44th অ্যামেন্ডমেন্ট, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই অতিরিক্ত যে সম্পত্তির অধিকার নামক যে মৌলিক অধিকারটা ছিল সেটাকে বাদ দেওয়া হয়, বাদ দিয়ে 300A ধারাতে নিয়ে চলে যাওয়া হয়। সেজন্য বর্তমানে আমরা 6টা মৌলিক অধিকার বলি, কিন্তু সংবিধান তৈরির সময় যদি বলা হয় তাহলে কিন্তু 7টা অধিকার ছিল। তাহলে সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বরের মধ্যে বলা আছে। স্বাধীনতার অধিকার
19 থেকে 22, শোষণের বিরুদ্ধে 23-24, ধর্মীয় স্বাধীনতা 25-8 থেকে 28, শিক্ষা সংস্কৃতি 29-30 এবং সাংবিধানিক প্রতিবিধান 32 নম্বর আর্টিকেল। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাতে আসবো, তো পরপর আমাদের প্রত্যেকটা আর্টিকেল ধরে কিন্তু আলোচনা করতে হবে। তো প্রথমে আমাদের বলা রয়েছে আর্টিকেল নাম্বার 14। আর্টিকেল 14 কি বলছে? একেবারে প্রত্যেককে কিন্তু সমানভাবে দেখতে হবে। আইনের চোখে সকলে সমান, আইন কারোর জন্য কিন্তু আলাদা নয়, প্রত্যেকের জন্য সমান আইন থাকবে। আইনের চোখে এই সমতা, এই অধিকারের কথা কিন্তু বলা রয়েছে 14 নম্বর আর্টিকেলে। তো আইনের দ্বারা সংরক্ষিত হওয়ার অধিকার, আইনের চোখে সমান অধিকার, এটা আর্টিকেল নাম্বার 14 বলছে। আর্টিকেল নাম্বার 15 কি বলছে? রাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, ভেদভাব, মানুষকে আলাদা করে দেখা বা আলাদা চোখে দেখা, সেটা উঁচু বা নিচু হতে পারে, সেটা কিন্তু করা যাবে না। প্রত্যেকটা মানুষ সমান, প্রত্যেকের, সে কোনো ব্যক্তি ধর্মীয়ভাবে, কোনো ব্যক্তি জাতিগতভাবে, বর্ণগতভাবে, লিঙ্গগত, এরকম কোনো ভেদাভেদ কিন্তু করা যাবে না মানুষের মধ্যে। প্রত্যেকটা মানুষ কিন্তু তাদেরকে সমান চোখে দেখতে হবে, সমান অধিকার তারা পাবে সমস্ত জায়গায়, রেস্তোরাঁ, হোটেল, সরকারি অর্থে পরিচালিত কূপ, পুষ্করিণী, স্নানাগার, এখানে কাউকে কিন্তু আলাদা করে আলাদা চোখে দেখার কোনো প্রশ্ন নেই। এই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে। তো প্রত্যেকটা মানুষ যাতে সমানভাবে, সমান অধিকারে তারা বাঁচতে পারে, তার জন্য কিন্তু আমাদের সংবিধানে ব্যবস্থা করা রয়েছে। তো 15 নম্বর আর্টিকেল এটা বলছে। 16 নম্বর আর্টিকেল কি বলছে? সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভারতের নাগরিক সমান অধিকার পাবে, কোনো ব্যক্তিকে কিন্তু আলাদা চোখে দেখা হবে না, আলাদাভাবে সুযোগ দেওয়া হবে না, ইত্যাদি। এবার এখানে প্রশ্ন হতে পারে যে পিছিয়ে পড়া জাতি, তাদের জন্য যে আলাদা সংরক্ষণের ব্যবস্থা করা, সেটা কেন? সেটাও কিন্তু আমাদের 16 নম্বর আর্টিকেলে কিন্তু ডিটেলে বলা রয়েছে যে যারা পিছিয়ে পড়েছেন তাদের আমাদের সমাজের মূল স্রোতে আনার জন্য কিন্তু তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হলো। তো সেটাও এক ধরনের সমতার কথা বলা হচ্ছে 16 নম্বর আর্টিকেলে। তো সরকারি চাকরির কথা বলা রয়েছে, এটা মনে রাখতে হবে। এবং 17 নম্বরে কি বলা হচ্ছে? অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আমাদের সমাজে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা এমন রয়েছে যেখানে এই ধরনের অস্পৃশ্যতা বা এই বিষয়গুলো রয়েছে, দেখতে পাওয়া যায়, এখনো প্র্যাকটিস করা হয়। তো সেইগুলো যাতে সম্পূর্ণভাবে চলে যায়, আর একবারে না থাকে, সেই অস্পৃশ্যতা দূরীকরণ। এবং সেই কারণে আমরা দেখব 1955 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করা হয়েছে, যাতে করে এইটাকে সম্পূর্ণভাবে বন্ধ করা যায়। এবং যদি কেউ এই ধরনের প্র্যাকটিস করে তারা কি ধরনের শাস্তি পাবে সেটা কিন্তু বলা রয়েছে সেখানে। 18 নম্বরে কি বলা হচ্ছে? 18 নম্বরে বলা হচ্ছে সমস্ত রকমের উপাধি, খেতাব, এগুলো বর্জন করতে হবে। এগুলোও কিন্তু মানুষের ডিসক্রিমিনেট করে, কোনো মানুষকে উঁচু করে দেখায়, বাকিদের নিচু করে। তো এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। অর্থাৎ কোনো রকম উপাধি, খেতাব ব্যবহার করা যাবে না। কেউ যদি খুব বড় পুরস্কৃত মঞ্চে পুরস্কার পেল, পদ্মশ্রী পেল, এই ধরনের তারা কিন্তু নামের সাথে তারা কেউ ব্যবহার করতে পারবে না, যে পদ্মশ্রী মুখ, ভারতরত্ন অমুক, এরকম করা যাবে না। শুধুমাত্র দুটো ক্ষেত্রে করা যাবে। কি সেটা? একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, কেউ ব্যবহার করতে পারে তার নামের সাথে, ডক্টর এই, ডক্টর ওই। এবং আরেকটা হচ্ছে সামরিক। আমরা জানি বিভিন্ন সামরিক ব্যক্তিত্ব, তাদের বিভিন্ন পদ থাকে, কেউ ব্রিগেডিয়ার জেনারেল, কেউ লেফটেন্যান্ট জেনারেল, তারা কিন্তু নামের আগে এটাকে ব্যবহার করতে পারেন। সেটা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার জন্য, এবং আরেকটা হচ্ছে শিক্ষাকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষ যাতে শিক্ষিত হতে আরও বেশি চেষ্টা করে, বা শিক্ষার যে সম্মান সেটা যেন মানুষ পায়, সেই দুটোর জন্য কিন্তু এই দুটোকে এর বাদ রাখা হয়েছে, 18 নম্বরের বাদে রাখা হয়েছে। তো 18 নম্বরে কোন দুটো অংশ বাদ দেওয়া হচ্ছে সেটা থেকেও প্রশ্ন হয়, কিন্তু আমাদের জানতে হবে এটা সম্পূর্ণভাবে কিন্তু যদি খেতাব কিছু ব্যবহার করে থাকে সেটা আমাদের সংবিধান বিরোধী। এরপরে আমরা 19 নম্বর ধারাতে চলে আসবো। 19 নম্বর ধারাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে 6টা অধিকারের কথা বলা আছে। এবং এই যে স্বাধীনতার 6টা অধিকার, 7 প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে, এটা প্রথমেই বলা হয়েছে সেটা হচ্ছে মত প্রকাশ বা এক্সপ্রেশনের স্বাধীনতা। এখানে বাক স্বাধীনতা এক কথা আমরা বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে এক্সপ্রেশন। কেউ কোনো ভাষার মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করছে, তার কণ্ঠরোধ করা যাবে না, তাকে বলতে বন্ধ করা যাবে না। হয়তো সে রাষ্ট্রের বিরুদ্ধে বলছে, তার সাথে সাথে তাকে বন্ধ করে দেওয়া যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা। আমাদের যে প্রেসগুলো রয়েছে, সংবাদপত্র রয়েছে, বা বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে, সেগুলো যদি কোনো রাষ্ট্রের বিরোধী কথা বলে, এই জন্যই স্টেটের ডেফিনেশনটা কিন্তু 12 নম্বরে দেওয়া ছিল। তো তারা কিন্তু এটা করতে পারে না, রাষ্ট্র কিন্তু এদেরকে বন্ধ করতে পারে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্বাধীনতা,
মানুষ কোনো জায়গাতে কোথাও যদি বিরুদ্ধে বলে সেটা কিন্তু কখনোই সেটা ভুল বললো কিনা সেটা বিচার্য, কিন্তু তার মানে এই নয় যে তার কণ্ঠরোধ করে দেয়া, তাকে জোর করে সাপ্রেস করে দেয়া। তো সেই বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বা নিজেকে প্রকাশ করা, কেউ হয়তো মুখে কিছু বললো না কিন্তু কিছু লিখলো বা হয়তো কিছু অভিনয় করে দেখালো, সেইগুলো কিন্তু কখনোই তার অধিকারটাকে কেড়ে নেওয়া যাবে না। এটা কিন্তু 19 নম্বর আর্টিকেলে প্রথমেই বলা রয়েছে। এটা 19-এর যে 6টা গুরুত্বপূর্ণ স্বাধীনতার কথা বলা হয়েছে তার অন্যতম একটা এটা। তবে হ্যাঁ, 19 নম্বর ধারা এটা কিন্তু অ্যাবসলিউট নয়, সবসময় এটা কিন্তু মানুষ ভোগ করতে পারে না। কখন পারে না? যদি এমার্জেন্সি ডাকা হয়। এমার্জেন্সির সময় কিন্তু কেউ সরকারের বিরুদ্ধে বলতে পারে না, তখন 19 নম্বর আর্টিকেলটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি তখন কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, কোনো অ্যাসোসিয়েশন কোনো একটা জায়গাতে সমবেত হলো, মানুষ একত্রিত হলো, সেটা কিন্তু তাদের অধিকার, তারা কিন্তু এটা করতে পারে। তবে হ্যাঁ, শান্তিপূর্ণভাবে, কোনো অশান্তির মাধ্যমে নয়, কোনো সংঘর্ষের মাধ্যমে নয়, কোনো অস্ত্রশস্ত্র নিয়ে নয়, মানুষ সমবেত হতে পারে, কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারা কিন্তু একত্রিত হতেই পারে। এটাও স্বাধীনতার মধ্যে পড়ে আমাদের। সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার, কোনো অ্যাসোসিয়েশন তৈরি করা হলো, কোনো সংগঠন করা হলো, কোনো সমিতি, মানুষ একত্রিতভাবে একটা ইনস্টিটিউট তৈরি করলো, সেখানে তারা সংগঠিত হচ্ছে, সেখানেও কিন্তু সেটা তার মৌলিক অধিকার, তার স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে। ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষের মধ্যে একটা মানুষ তিনি জন্মেছেন মানে তিনি ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো স্থানে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তিনি কিন্তু ঘোরাফেরা করতে পারেন, ফ্রিলি মুভ করতে পারেন, এটাও আমাদের অধিকারের মধ্যে পড়ে। কোনো রাজ্য বলতে পারে না যে ওই রাজ্যের মানুষ আমার রাজ্যে আসবে না, বা কোনো রকম এই ধরনের কিন্তু রেস্ট্রিকশন দেয়া যায় না। দ্বিতীয় হচ্ছে তারপরে একটা বসতি স্থাপন, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় ওটারই মতো। ওটা যেমন ফ্রিলি মুভ করা যায়, বসতি স্থাপনের ক্ষেত্রে কি হয়, মানুষ কিন্তু যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গাতে কোনো ব্যক্তি মনে করলে তিনি বসতি স্থাপন করতেই পারেন। যে কোনো বৃত্তি, যে কোনো প্রফেশন তিনি কিন্তু গ্রহণ করতে পারেন। যে কোনো প্রফেশন মানুষ গ্রহণ করতে, অর্থাৎ এরকম বলা যায় না যে এই ব্যক্তি ওই প্রফেশনে যেতে পারবে না, বা এই ব্যক্তি বংশানুক্রমে এইভাবে চলছে সে কিন্তু এটা করতে পারবে না, এরকম কখনোই করা যায় না। যে কোনো ব্যক্তি যে কোনো বৃত্তি দিতে পারেন। এটা হচ্ছে 19 নম্বর ধারা। তাহলে 19 নম্বরে এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। এরপর আর্টিকেল 20। আর্টিকেল 20 কি বলছে? 3টে অধিকারের কথা বলা হয়েছে অপরাধ এবং অপরাধী সংক্রান্ত। প্রথম হচ্ছে অপরাধ যে সময় করা হয় সেই সময়কার আইন অনুসারে শাস্তি দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো একটা ব্যক্তি অপরাধ করেছে, তারপরে সেই অপরাধের জন্য যে আইন ছিল সেটা হয়তো দেখা গেল পরিবর্তন করা হয়েছে, নতুন কিছু সংযোজন করা হয়েছে, নতুন কিছু। কিন্তু আমাদের সংবিধানে বলা হচ্ছে সেই ব্যক্তি যখন যে অপরাধ করছে সেই অপরাধ অনুযায়ী তাকে সাজা দিতে হবে, নতুন আইন অনুযায়ী কিন্তু নয়। এটা কিন্তু তার একটা অধিকারের মধ্যে পড়ে। এবং যতটুকু শাস্তি ওই পুরাতন আইনে সে যখন অপরাধ করছে তখন ছিল, সেইটুকুই তাকে শাস্তি দিতে হবে, তার বেশি নতুন করে যেটা অ্যাড হলো সেই শাস্তি কিন্তু সে পাবে না। দ্বিতীয় বলছে কি, একজন ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো ব্যক্তি হয়তো অলরেডি একটা শাস্তির জন্য তার হয়তো জেল হয়েছে, পরে দেখা গেল সেই শাস্তির জন্য আবার তাকে ফাঁসিতে ঝোলানো হলো, এরকম নয়। কোনো একটা অপরাধের জন্য একবারই কিন্তু তাকে শাস্তি দেওয়া যাবে, দুবার কিন্তু বা তার অধিক কিন্তু নয়। নেক্সট, কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি তার অধিকারের মধ্যে পড়ে যে তার নিজেকেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে, রাষ্ট্র হয়তো খুব জোরপূর্বক এটা করলো, সেটা কিন্তু করা যায় না। তাহলে আর্টিকেল 20 এই কথাগুলো বলছে। 21 মোস্ট ইম্পর্টেন্ট। 21 জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতা। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের যে ব্যক্তি স্বাধীনতা আছে, অনেক রকমের ব্যক্তি স্বাধীনতা, আর্টিকেল 21 কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সময়ে নতুন নতুন বিষয় কিন্তু উঠে এসছে। রাইট টু প্রাইভেসি, এটা কিন্তু আর্টিকেল 21 পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এটা রায় দেয় বা বিভিন্ন রকম অ্যাডিশন কিন্তু হয়েছে। কিন্তু মূল যেটা আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার। এটা কিন্তু এই আর্টিকেল নাম্বার 21। এবং আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ 21 এ ধারা যোগ হয়েছিল আমাদের সংবিধানে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে এটা যোগ হয়। এবং এখানে কিন্তু শিক্ষার অধিকার তাকে মৌলিক অধিকারের মধ্যে নিয়ে আসা হয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়।
21-এর এ ধারা 2002 86তম সংবিধান সংশোধনী রাইট টু এডুকেশন আমাদের সংবিধানের মধ্যে আসে, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে বাধ্যতামূলকভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদের এটা অধিকার, মৌলিক অধিকার, এটা কিন্তু এর মধ্যে আসে। এবং সেখানে আমরা দেখব মৌলিক কর্তব্যের মধ্যে সেটা কিন্তু তার বাবা মার কর্তব্য যে তাকে কিন্তু বিদ্যালয়ে পাঠানো বা তাকে তার যে বেসিক এডুকেশন সেটা ব্যবস্থা করা, এবং সেটা রাষ্ট্রেরও ব্যবস্থার মধ্যে পড়ে, তার দায়ের মধ্যে পড়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট 22, গ্রেপ্তার এবং আটক সম্পর্কে কিছু অধিকারের কথা বলা রয়েছে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তিকে আটক করা হলে তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে, তাকে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, তাকে কিন্তু যদি তাকে জোরপূর্বক আটক করা হয় তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। তো সেটা আমাদের 22 নম্বর ধারাতে বলা রয়েছে। কোনো কারণ দেখিয়ে, যাই হোক কারণ দেখিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা যায় না, বা আইনজীবীর পরামর্শ গ্রহণ করা তার অধিকার কিন্তু তার থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট, শোষণের বিরুদ্ধে আর্টিকেল নাম্বার 23 এবং আর্টিকেল নাম্বার 24। আর্টিকেল নাম্বার 23 কি বলছে যে কাউকে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলকভাবে বেগার খাটানো যাবে না। 23-এর দিয়ে ধারাতে বলা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। বিনা পারিশ্রমিকে কাউকে দিয়ে কোনো কিছু অতিরিক্তভাবে কাজ কিন্তু করিয়ে নেওয়া যায় না। 23-এর বিতে কি বলা হচ্ছে যে রাষ্ট্র জাতীয় স্বার্থে যে কোনো ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে বেগার খাটাতে পারে, জাতীয় স্বার্থে সেটা কিন্তু পারে। এই যে এক্সেপশনগুলো করা রয়েছে এগুলো আমাদের মনে রাখতে হবে। রাষ্ট্র যদি মনে করে জাতীয় স্বার্থে কোনো ব্যক্তিকে পরিশ্রম করানো হলো সেটা কিন্তু করতে পারে। আর্টিকেল 24 কি বলছে, শিশু শ্রম নিষিদ্ধকরণ করছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। শিশু শ্রমের বিরুদ্ধে কোন আর্টিকেল কথা বলেন, 24। এবং 14 বছরের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে কোনো কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে তাদেরকে নিযুক্ত করা যাবে না। যেগুলোতে লাইফ রিস্ক হতে পারে বা যেগুলো খুব ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো, সেইখানে কিন্তু শিশুদের কখনোই নিযুক্ত করা যাবে না। তো এটা কিন্তু আমাদের 24 নম্বর ধারাতে বলা রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমাদের সংবিধান সম্পূর্ণরূপে ধর্ম বিষয়টা নিয়ে নিরপেক্ষ। তো 25 নম্বর ধারাতে কি বলা রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুসারে যেসব ব্যক্তি যারা ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান, ধর্মপ্রচার তারা এগুলো কিন্তু করতে পারে। তো এই অধিকারটা কিন্তু বিদেশি সংবিধান প্রদত্ত অধিকার, বিদেশিরাও কিন্তু এটা করতে পারে। তারা মনে করলে ধর্ম প্রচারটা করতে পারে। সব অধিকার কিন্তু বিদেশিরা ভোগ করে না। কিছু কিছু মৌলিক অধিকার আছে যা বিদেশিরা যদি ভারতে আসে, যেমন রাইট এগেনস্ট লাইফ, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দুটো কিন্তু সকলের অধিকার। যাই হোক, 26 নম্বর আর্টিকেল কি বলা হচ্ছে, ধর্ম দান উদ্দেশ্যে প্রতিস্থাপন রক্ষা করবে। ধর্ম যে প্র্যাকটিসগুলো তারা করে, নিজে ধর্ম বিষয়ে যে কার্যাবলী যে করে সেগুলো তারা করতে পারবে। স্থাবর অস্থাবর যে সম্পত্তি অর্জন করা সেটা তারা মালিক হতে পারবে। ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় বিষয় অনুসারে এই সম্পত্তি পরিচালনা করার অধিকার তারা কিন্তু পাবে। অর্থাৎ এইগুলো সমস্তই একটা ধর্মকে যে প্র্যাকটিস করা, তাকে নানানভাবে উদযাপন করা এবং তার জন্য যা যা করা প্রয়োজন সেই সমস্ত কিন্তু আর্টিকেল 26 বলছে এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। 27 কি বলছে, কোনো ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি বা সংরক্ষণের জন্য কোনো প্রকার কর প্রদানে বাধ্য করা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। কর, ট্যাক্স, ধর্ম সম্প্রদায়ের জন্য কিন্তু এই কারণে ট্যাক্সকে ওমিট করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং 28 নম্বর ধারা কি বলছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মশিক্ষা কিন্তু সরকারি অর্থ দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে দেয়া যাবে না এবং ধর্মমূলক উপাসনায় কাউকে যোগদান করতে বাধ্য করা যাবে না। ধর্মীয় শিক্ষায় যোগদান করা ব্যক্তি নাবালক নাবালিকা হলে তাদের অভিভাবকদের সম্মতি কিন্তু লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমাদের রাষ্ট্র কোনো ধর্মকে প্রমোট করে না, কোনো রকম স্পেসিফিক ধর্মকে কিন্তু তাকে প্রচার করা বা কোনো কিছুর জন্য কিন্তু সরকার থেকে কোনো কিছুগুলো করা হয় না, এবং সেই কারণেই সরকারি অর্থ দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা কিন্তু দেয়া যায় না। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ধর্মীয় স্বাধীনতা, এই যে প্রত্যেকটা কথা বলা আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আর্টিকেল থেকে আলাদা আলাদা প্রশ্ন হয়, সুতরাং প্রত্যেকটা আর্টিকেল আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে। 28-এর এরপর দেখবো আমরা শিক্ষা এবং সংস্কৃতি। 29 এবং 30 নম্বর ধারা শিক্ষা সংস্কৃতির কথা বলে, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো 29 নম্বর ধারা কি বলছে, কোনো অঞ্চলের অধিবাসীদের নিজস্ব যে তাদের ভাষা,
তাদের লিপি সংস্কৃতি, সেই সব ভাষা লিপি সংস্কৃতি সংরক্ষণের অধিকার কিন্তু তাদের আছে। সেইটা যে কোনো প্রকারে তারা কিন্তু তাদেরকে সংরক্ষণ, আমরা জানি আমাদের দেশ বহুবিধ ভাষাভাষী মানুষদের দেশ, তাদের সংস্কৃতি আলাদা, তাদের অনেক কিছু আলাদা, তো সেটা তারা সংরক্ষণের অধিকার কিন্তু পাবে। 30 নম্বর ধারাতে বলা হচ্ছে কি, ধর্মভিত্তিক ও ভাষাভিত্তিক সমস্ত প্রকার সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ মতো শিক্ষায়তন প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার কিন্তু তারা ভোগ করবে। তো এই যে একটা আলাদা বিষয় যে নির্দিষ্ট কোনো ধর্ম বা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তারা তাদের মতো করে শিক্ষায়তন তাদের প্রতি পরিচালনা করা তারা কিন্তু করতে পারবে। এরকম ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা যারা তাদের ধর্মীয় ক্ষেত্রে বা যেহেতু তারা সংখ্যালঘু এবং তারা ভাষার ক্ষেত্রেও যদি সংখ্যালঘু হয়ে থাকে তাহলে তারা কিন্তু মনে করলে তাদের প্রতিষ্ঠান চালাতে পারবে, তাদের সংস্কৃতি রক্ষা বা সেই অধিকারটা থেকে এই জায়গাটা আসছে। তো 29 এবং 30 নম্বর ধারায় যে শিক্ষা সংস্কৃতি অধিকারের কথা বলা হয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে একজন ব্যক্তি সে কিন্তু তার যে ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্বের মধ্যে তার এই শিক্ষা সংস্কৃতি বিষয়টা আছে সেটা কিন্তু সে রক্ষা করতে পারবে, যেটা সে মনে করলে সে প্র্যাকটিস করতে পারবে, সেটাতেও কিন্তু রাষ্ট্র কোনো বাধা দেবে না। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন রিট, অর্থাৎ এই যে মৌলিক অধিকারগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, এইটাকে বলবৎ করা, এইটাকে অ্যাক্টিভ করা, এইটার দায় দায়িত্ব কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে দেওয়া আছে। আর্টিকেল নাম্বার 32 অনুসারে সুপ্রিম কোর্ট কিন্তু রিট বা লেখো জারি করে মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রিট নিয়ে আলাদা করে আলোচনা করব, এখানে শুধুমাত্র আমি ছোট করে একটু আলোচনা করছি। রিট খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটাই মৌলিক অধিকার সাধারণ মানুষের ফিরিয়ে দেয়, বা কোনোভাবে যদি রদ হয় তাহলে এইগুলোর মাধ্যমে সেটা ফেরানোর ব্যবস্থা করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। হাইকোর্ট 226 নম্বর ধারা অনুসারে করে এবং সুপ্রিম কোর্ট কিন্তু 32 নম্বর ধারা অনুযায়ী এইগুলো ফিরিয়ে দেয়। তো যে কারণে প্রথমে বলছিলাম যে কোনো মানুষের যদি মৌলিক অধিকার কেউ কেড়ে নেয় সে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে, সরাসরি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারে কোনো ব্যক্তি, এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে এই মৌলিক অধিকারে। তো প্রথম হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, যেটাকে বলা হয় হেভিয়াস কর্পাস। এটা কি করে না, এটা ওই কোনো মানুষকে আটক করে 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু তাকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা কিন্তু বিচার্য 24 ঘন্টার মধ্যে, যদি না হয় তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে। তো সেই হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণের মাধ্যমে তাকে সেই সুযোগটা দেওয়া হয়, এবং যদি দেখা যায় তাকে অন্যায়ভাবে আটক করা হয় তাই কিন্তু তাকে ছেড়ে দিতে হয়। তো হেভিয়াস কর্পাস। পরমাদেশ, ম্যান্ডামাস, কোনো ব্যক্তি তার যে কাজ, তার যে ডিউটি, এখানে এটা পুরোপুরি সরকারি ক্ষেত্রের সাথে সংযুক্ত, যে এই যে কারণে স্টেটের ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ ছিল। কোনো ব্যক্তি তার যে ডিউটি সেটা যদি তিনি পালন না করেন তাহলে এটা করে ম্যান্ডামাস জারি করে বা পরমাদেশ জারি করে তাকে তার কাজটা করতে বাধ্যতা করা, প্রতিষেধ এবং অধিকার করছে। তো এইটা হচ্ছে একটা হচ্ছে সার্টিওরারি, আর একটা হচ্ছে প্রহিবিশন। এটা হচ্ছে প্রহিবিশন, অর্থাৎ কোনো, এটা সম্পূর্ণ কোর্টের ক্ষেত্রে বিচার ক্ষেত্রে এই দুটো প্রয়োগ করা হয়। কোনো লোয়ার কোর্ট যদি কোনো হায়ার কোর্টের কোনো মামলা, যেটা হায়ার কোর্টে যাওয়া উচিত ছিল কিন্তু লোয়ার কোর্ট সেটা বিচার করছে, তখন কিন্তু সেই মামলাটাকে লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে ফিরিয়ে নেওয়া হয়, সেটাকে বলা হয় প্রতিষেধ। আর অধিকার পৃচ্ছা হচ্ছে যদি দেখা যায় যে লোয়ার কোর্ট কোনো কিছু বিচার সম্পন্ন করেছে, যে বিচারটা তার করার কথা নয়, যে রায়টা তার দেওয়ার কথা নয়, সেটা তখন কিন্তু হায়ার কোর্টে চলে যায়, সেই রায়টাকেও কিন্তু তখন পরিবর্তন করে দেওয়া হয়, বা যেহেতু তার অধিকারের মধ্যেই ছিল না, এই ক্ষেত্রে তার বিচার প্রক্রিয়া চলছে, রায় আসেনি সেই সময়, আর এখানে রায় চলে এসেছে, রায়টা পরিবর্তন করার দরকার, বা শুধু পরিবর্তন নয়, রায় চলে এসেছে কিন্তু তার সেটা ইখতিয়ারের মধ্যেই নেই, লোয়ার কোর্টের যে জুরিসডিকশন থাকে, তার যে এলাকা থাকে, সে সেই এলাকার বাইরে গিয়ে বিচার করেছে, তখন সেটা হায়ার কোর্ট সেই লোয়ার কোর্ট থেকে সেটাকে নিয়ে সেই বিচারটা তাড়া করে। এটা হলো। আর হচ্ছে উৎপ্রেষণ। কি অধিকারে কুওয়ারেন্টো, কোনো ব্যক্তি কোনো সংস্থাতে রয়েছে কিন্তু তার অধিকার নেই সেখানে থাকার, এটাও সরকারি ক্ষেত্রে হয়। সরকারি ক্ষেত্রে কোনো বহির্ভূত ব্যক্তি, হয়তো তার পলিটিক্যাল পাওয়ার আছে ইত্যাদি, সে সেই জায়গাতে এসে বসে পড়েছে, বা সেখানে তার থাকার কথাই নয়, সুতরাং তখন তাকে কুওয়ারেন্টো বা কি অধিকারে সেই জায়গাটাতে রয়েছে
সেটা জারি করে তাকে সেখান থেকে সরানো। তাহলে এই যে 5টা রিট বা লেখো, এই 5টা লেখো জারি করে হাইকোর্ট 226 নম্বর ধারায়, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারায় মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেয়। তো এগুলো বিভিন্নভাবে মনে রাখার বিভিন্ন পদ্ধতি আছে, যেহেতু এগুলো ল্যাটিন শব্দ, এগুলো বাংলা করা আছে, বাংলাটা যথেষ্ট কঠিন, তো ল্যাটিন শব্দ, সেটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখার পদ্ধতি আছে, সেটা আমরা পরে ডিটেলে আলোচনা করব। এটা শুধু রিট নিয়েই একটা আলোচনার প্রয়োজন আছে। যাই হোক, মৌলিক অধিকার এই যে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে প্রত্যেকটা আর্টিকেল এবং তার যে কিছু কিছু ছাড় দেওয়া রয়েছে, বা কোনো কোনো মৌলিক অধিকারগুলো রদ করে দেওয়া হয় কোনো কোনো বিশেষ বিশেষ সময়, এই সমস্ত ক্ষেত্রে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়ে থাকে। তো আমাদের এটা পুরো ডিটেলে জানতে হবে। তো এই যে রিভিশন সিরিজ, আজকের এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।